বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের নন স্টপ তোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালে টপ স্টোরি। নেতাজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা রাজ্য, নাম করে কাউকে হিরো করতে চাই না। নাম না করে অনন্ত মহারাজের বিরুদ্ধেও তদন্তের ইঙ্গিত মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে প্রকাশিত সমস্ত অপমানজনক মন্তব্যের তদন্তের নির্দেশ সাইবার সেলকে। এসটিএফ এর হাতে হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার পাক নাগরিক। তপসিয়া ঠিকানায় ভুয়ো পরিচয়ে ওয়াহাব নামে রাজ্যে বসবাস। জাল নথি তৈরির অভিযোগে তপসিয়া থেকে গ্রেফতার আরও এক। আধার কার্ড, ভোটার কার্ড উদ্ধার। 14 দিনের পুলিশ হেফাজত রয়েছে। হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার পাক নাগরিক রানা রৌফের সঙ্গে আইএসআই এর যোগ। ভারতীয় সেনা, নৌবাহিনী, রেলের নজরদারি, তথ্য সংগ্রহ করে আইএসআইকে পাচার। ধৃত ওয়াহাব 2012 সালে নেপাল সীমান্ত দিয়ে ভারতে আসে। বাংলাদেশে পালানোর ছক ছিল। রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত সংশোধনী বিল পাস। ধ্বনি ভোটে পাস হল বিল। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে 209। হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বেড়ে হল 68। 4000 টাকা চিকিৎসা ভাতা বাড়ছে রাজ্যের প্রাক্তন বিধায়কদের। 6000 থেকে বেড়ে 10,000 টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। অগাস্ট মাস থেকে কার্যকর। আগের সরকার বিধায়কদের প্রতি দায়িত্ব পালন করেনি। বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর। নেতাজি বিতর্কের মাঝেই মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে সরকারি সুবিধা দিতে সব বিধানসভা এলাকায় তৈরি হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। বিধায়কদের মাসে 30,000 টাকা। অগাস্ট মাস থেকে চালু। শর্ত না মানলে টাকা মিলবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী। রাজ্যে এসএসসি এসএলএসটি কাউন্সিলিং স্থগিত। কাউন্সিলিং হচ্ছে না। 14ই অগাস্ট কাউন্সিলিং স্থগিতের সিদ্ধান্তে সোচ্চার চাকরি প্রার্থীরা। প্রতিবাদে নামলেন পথে। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত হাড়ি হাতে মিছিল এসএলএসটিদের। বুধবার আবারও ভবানী ভবনে হাজিরা সুমিত রায়। সিআইডি দপ্তরে পরপর 5 দিন হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর। শালবনী জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ সিআইডির। রবিবার দেবরায় চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। জেনজির বিক্ষোভ নিয়ে সংসদে আলোচনায় রাজি সরকার। 24 ঘন্টা আলোচনার প্রস্তাব অমিত শাহের। আলোচনায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও। বিরোধীদের কাছে প্রস্তাব। শাহের প্রস্তাব উড়িয়ে দিলেন রাহুল প্রিয়াঙ্কা। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি। আজও অচল সংসদ। আদ্যাপীঠ মন্দিরের প্রবেশদ্বারের উদ্ঘাটন মুখ্যমন্ত্রীর। মন্দিরে পুজো দিলেন। বিগ্রহের সামনে আরতি। অ্যাম্বুলেন্স পরিষেবারও সূচনা মুখ্যমন্ত্রীর। কলকাতার আধ্যাত্মিক রাজধানী। আরজি করের মতো পাপ থেকে বাঁচতে গীতা পড়াতে হবে বললেন মুখ্যমন্ত্রী। সাদা থেকে ফের গেরুয়া একাডেমি অফ ফাইন আর্টস। রুদ্রনীল ঘোষ, সন্তু পানের নেতৃত্বে ফের রং পরিবর্তন একাডেমির। বিকাশ ভট্টাচার্যের দেশপ্রেম নিয়ে কটাক্ষ রুদ্রনীলের। মঙ্গলবারই নাট্যকর্মীদের উদ্যোগে ফিরিয়ে আনা হয় সাদা রং। বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার সন্দেহভাজন পাক জঙ্গি। ধৃতের নাম রানা রৌফ ওরফে ওয়াহাব আলম। উদ্ধার ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড। জঙ্গিকে সাহায্য করার অভিযোগে গ্রেফতার আরও এক। কলকাতার তপসিয়া থেকে গ্রেফতার ইজাজ আলম নামে এক যুবক। ফের সাফল্য রাজ্য পুলিশের এসটিএফ এর। বনগাঁর বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার সন্দেহভাজন পাক জঙ্গি। ধৃতের নাম রানা রৌফ ওরফে ওয়াহাব আলম। এই নিয়ে গত 13 দিনে সন্দেহভাজন 4 জঙ্গিকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃত জঙ্গিকে সাহায্য করার অভিযোগে তপসিয়া থেকে ইজাজ আলম নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ সূত্রের খবর, আদতে পাকিস্তানের ফয়জালাবাদের বাসিন্দা রানা 2012 সালে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। পাকাপাকিভাবে ভারতে থাকার জন্যে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ডও তৈরি করেছিল। কাজ ছিল ভারতীয় রেল, সেনা ও নৌবাহিনীর ওপর নজর রাখা। সম্প্রতি রানা জানতে পারে তাকে ধরা হতে পারে। এরপরই সে বাংলাদেশ পালানোর ছক কষে। সেই লক্ষ্যেই বনগাঁ সীমান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। পাক গুপ্তচর সন্দেহে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার এবার রানা রাউফ। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা এই রানা রাউফ এবং নেপাল সীমান্ত হয়ে কিন্তু তিনি ভারতে ঢোকেন এবং তারপরেই পশ্চিমবঙ্গে আসেন। সেখানে এসে তপসিয়ার ঠিকানায় ভুয়ো পরিচয়পত্র বানান। অর্থাৎ আধার কার্ড থেকে শুরু করে যে ভুয়ো পরিচয়পত্র, সেই সমস্ত ভুয়ো পরিচয়পত্র কিন্তু বানায় এই রানা রাউফ। এবং তারপরেই তিনি যখন জানতে পারেন, তার বিষয়ে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা, তাকে গ্রেপ্তার করা হতে পারে, সেই তথ্য জানার পরেই কিন্তু তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তখনই বনগাঁ সীমান্তে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ যাওয়ার প্ল্যানিং ছিল তার, এমনটাই কিন্তু সূত্রের খবর। এসটিএফ সূত্রে খবর, ভারতীয় রেল এবং সেনার ওপরে নজরে রাখার পাশাপাশি
রানার দায়িত্ব ছিল নেপাল ও বাংলাদেশের যুবকদের মগজ ধোলাই করা। এই সূত্রে একাধিকবার বাংলাদেশ ও নেপালেও গিয়েছিল সন্দেহভাজন পাক জঙ্গি। এই নেপালে গিয়েই পরিচয় হয় তপসিয়ার যুবক ইজাজ আহমেদের সঙ্গে। ইজাজও মাঝে মাঝেই নেপালে যেতেন বলে খবর। ঘটনাচক্রে ধৃত জঙ্গি রানা রৌফের থেকে যে ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার হয়েছে, সেখানে ইজাজের তপসিয়ার বাড়ির ঠিকানা মিলেছে। সেই সূত্র ধরে ইজাজকেও গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ সূত্রে দাবি, ধৃত পাক জঙ্গির যাতায়াত ছিল তপসিয়াতে। এবং যে ভুয়া পরিচয়পত্র তিনি তৈরি করেছিলেন, যেখানে তার নাম ছিল ওয়াহাব আলম, এবং আমি ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। একেবারে তপসিয়ার সেই বাড়ির সামনে রয়েছি। এখানকারই ঠিকানায় কিন্তু তার যে ভুয়ো পরিচয়পত্র, সেই ভুয়ো পরিচয়পত্র কিন্তু তৈরি করা হয়েছিল। এই ইজাজ আলমী কিন্তু এই গুপ্তচর, পাকিস্তানের গুপ্তচর, তাকে কিন্তু ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করেছিলেন, এমনটাই কিন্তু ইতিমধ্যেই এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু ইজাজ আলম, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত মাসের শেষের দিকে পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার হয়েছিল সন্দেহভাজন পাক জঙ্গি হামিম মণ্ডল। পরে গ্রেপ্তার করা হয় তার বান্ধবী অর্পিতা সরকারকে। এর কিছুদিন পর জঙ্গিযোগের অভিযোগে হাওড়া থেকে গ্রেপ্তার হয় আদিত্য সিং নামে এক কলেজ পড়ুয়া যুবক। এই অবস্থায় হামিম ও রানা একই সূত্রে বাধা কিনা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ধৃত রানাকে হেফাজতে নিতে চাইছেন তদন্তকারীরা। বুধবার সন্দেহভাজন জঙ্গিকে আদালতে তোলা হয়। ধৃতের 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে তারা কি পরিকল্পনা করছিলেন, এখনো পর্যন্ত কি কি তথ্য তাদের এই জঙ্গি গোষ্ঠী তাদের হাতে তুলে দিতে পারলো, বা কোনো নাশকতার ছক কষছিল কিনা, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। ক্যামেরায় জ্যোতির্ময়ের সঙ্গে পৃথিবীর রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা। গত 13 দিনে রাজ্যে গ্রেপ্তার 5 জঙ্গি ও তাদের সহকারীরা। পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোপ দাগলেন পূর্বতন তৃণমূল জমানাকে। পশ্চিমবঙ্গ চিরকালই জঙ্গিদের সেফ প্যাসেজ মানলেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে পুরনো অবস্থানেই অনড় বিদ্রোহী তৃণমূল বিধায়ক ফিরা থাকেন। সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে দৃষ্টান্ত গড়তে জঙ্গিদের দ্রুত ফাঁসি চান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বনগাঁর বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার সন্দেহভাজন পাক জঙ্গি রানা রৌফ ওরফে ওয়াহাব আলম। সামনে এসেছে 2012 নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে রেল, সেনা ও নৌবাহিনীর ওপর নজর রাখত সন্দেহভাজন জঙ্গি। জঙ্গি সূত্র ধরে গ্রেফতার হয়েছে তপসিয়ার যুবক ইজাজ আহমেদ। সব মিলিয়ে গত 13 দিনে রাজ্যে 5 জঙ্গি ও তাদের সহকারী গ্রেফতার। প্রশ্ন উঠছে, গত 13 দিনে বেঙ্গল এসটিএফ যা করেছে, আগের জমানায় কেন সেভাবে করতে পারেনি রাজ্য পুলিশ? पिछले 2 साल का इंसिडेंट देखिए, हरिहरपाड़ा में 7 सिख जो अरेस्ट हुआ, उनको आसाम एसटीएफ अरेस्ट किया, बंगाल एसटीएफ नहीं किया। जो जावेद मुंशी कैनिंग में अरेस्ट हुआ था, उसको कश्मीर एसटीएफ ने अरेस्ट किया, पश्चिम बंगाल पुलिस ने अरेस्ट नहीं किया। पहले दूसरा प्रदेश का पुलिस करता था, अभी पश्चिम बंगाल का पुलिस काम कर रहा है। यही फर्क है। सेंट्रल स्टेट एजेंसी बोथ आर वर्किंग टुगेदर। सेंट्रल आईबी, स्टेट आईबी, बीएसएफ इंटेलिजेंस, स्टेट इंटेलिजेंस, एसटीएफ, सीआईडी, लोकल पुलिस, लोकल बीएसएफ, ऑल आर वर्किंग टुगेदर। ये अचानक नहीं, ये चलता था। अभी खुलासा हो रहा है, एक्शन हो रहा है, यही फर्क है। রাজ্যে যেভাবে পরপর জঙ্গি গ্রেফতার হচ্ছে, তাতে পুরনো প্রশ্ন নতুন করে ফের একবার মাথা চালা দিচ্ছে। প্রশ্ন উঠছে, বাংলা কি সেফ প্যাসেজ হয়ে উঠেছে জঙ্গিদের? পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যের ভৌগোলিক অবস্থানের সুযোগ নিতে মরিয়া জঙ্গিরা তাই এ রাজ্যকে বেছে নিচ্ছে গা ঢাকা দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ জঙ্গিদের যে সেফ প্যাসেজ মেনে নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। চিরকালই একটা সেফ প্যাসেজ। কেন? বাংলার যে নিচের দিকে যে বঙ্গোপসাগরীয় অঞ্চল, দ্বীপাঞ্চল, এই জায়গায় কিন্তু কোনো প্রহরা নেই। ওই জাহাজ আছে, তারা সবসময় থাকতে পারে না, সেখানে জাহাজ নেই। যেটা কিনা ল্যান্ড এরিয়া, সেখান দিয়ে প্রবেশ করা বা ঢোকা মুশকিল আছে। কিন্তু মানে দ্বীপাঞ্চল যে এলাকাগুলো আছে,
যত অনুপ্রবেশ হয় তার বেশিরভাগটা ওখান দিয়েই হয়। ফলে বাংলাদেশ থেকে আসতেও পারে, আমি জানি না কোথেকে আসছে। সেন্ডিং এর জায়গা তৈরি হচ্ছে এবং সরকারের আরো বেশি সতর্ক হওয়া দরকার আছে, আরো বেশি অ্যারেঞ্জমেন্ট করার দরকার আছে, যাতে করে এই ধরনের মানুষেরা বেশি না আসতে পারে আমাদের দেশে। তৃণমূলের কালীঘাটপন্থী শিবির পশ্চিমবঙ্গকে জঙ্গিদের সেফ প্যাসেজ মনে করলেও বিদ্রোহী শিবির কিন্তু তেমনটা মনে করছে না। পুরনো অবস্থান বজায় রেখে বিদ্রোহী তৃণমূল ফিরহাদ হাকিম মনে করছেন এসব রক্ষা কেন্দ্রের দায়িত্ব। এই প্রসঙ্গ তুলনা টানছে কাশ্মীর, পাঞ্জাব, গুজরাতের মতো পাক সীমান্তবর্তী রাজ্যের। পাক জঙ্গির গ্রেফতারিতে এসটিএফ এর কাজের প্রশংসা করে ফিরহাদ হাকিম গোয়েন্দার ব্যর্থতার কথা বলছেন। তার মন্তব্য, এখানে ধরা পড়ছে ওইসব রাজ্যে ভয়াবহ নাশকতার ঘটনা ঘটছে। ফরেন ইন্টিগ্রেশন অর্থাৎ অনুপ্রবেশ, এটা রোখার দায়িত্ব টোটালটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এবং শুধু বাংলায় এই সমস্যা না, এই সমস্যা টোটাল বর্ডার। আরো ডেঞ্জারাস হচ্ছে যেখানে কাশ্মীর, গুজরাট, পাঞ্জাবের একটা অংশ, সেখানে আরো ডেঞ্জারাস ভাবে এটা হচ্ছে। তাও ধন্যবাদ জানাই এখানকার এসটিএফ বা এখানকার পুলিশ ফোর্সকে যে তারা ধরতে পারছে। অ্যাটলিস্ট পহেলগাঁও হচ্ছে না, ওখানে তো পহেলগাঁওয়ের মতন একটা বিরাট ঘটনা ঘটল, তাহলে ওখানে ফেন্সিং এর কি অসুবিধা ছিল? জঙ্গি গ্রেফতারি নিয়ে মুখ খুলেছে আইএসএফও। বিধায়ক নওশাদ সিদ্দিকী মনে করছেন আরো বেশি সক্রিয় হওয়া উচিত গোয়েন্দা সংস্থাগুলোর। ফাস্ট ট্র্যাক কোর্টে 6 মাসের মধ্যে ধৃত জঙ্গিদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে ফাঁসির ব্যবস্থা করলে সব ঠান্ডা হয়ে যাবে। যে আরো বেশি আমাদের এসটিএফ থেকে শুরু করে আইবি থেকে শুরু করে যারা আছেন গোয়েন্দা বিভাগে আরো অ্যাক্টিভ হওয়া দরকার। দেশে থেকে দেশ বিরোধী কাজ যারা করবে তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হোক। 2-10টা করে দিলে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের, ট্রায়াল ডেটের পর ডেট, তারিখ পে তারিখ হচ্ছে আর এগুলো বাড়তে থাকছে। ধৃত জঙ্গিদের জেরা করে আর কি কি তথ্য উঠে আসে, হামিমের সঙ্গে রানার কোনো যোগ ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এসটিএফ এর এমন তৎপরতার পর পশ্চিমবঙ্গ যে জঙ্গিদের সেফ হেভেন থাকলো না মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম। ধনী ভোটে পাশ কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস বিল। বিল নিয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা বিধানসভায়। হাওড়া ও বালি পুরসভার সংযুক্তিকরণ নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তো পুরমন্ত্রী অগ্নিমিত্রা বলেন। হাওড়া পুরসভার তৎকালীন মেয়রের কথায় সংযুক্তিকরণ। মুখ খুললেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আসন পুনর্বিন্যাস নিয়ে জনমত দিক সরকার। বিল পুনর্বিবেচনার আবেদন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক সৌম্যদেব চট্টোপাধ্যায়। আসন সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়। বিধানসভায় ধ্বনি ভোটে পাস হলো আসন পুনর্বিন্যাস বিল। 144 থেকে বেড়ে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা হচ্ছে 209। 50 থেকে বেড়ে হাওড়ায় ওয়ার্ড সংখ্যা হচ্ছে 68। কোনো রকম বিধি ভঙ্গ করা হচ্ছে না জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। নিয়ম মেনে সর্বদল বৈঠক, খসড়া তালিকা প্রকাশ। ওজোর আপত্তি জানানোর সুযোগ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এর নিজস্ব আইন আছে কলকাতা কর্পোরেশনের, তার আসন সংখ্যা নির্ধারণের জন্যই আমরা আজকে এখানে এই 1 ঘন্টা ব্যাপী আলোচনাতে অংশগ্রহণ করলাম, যে 144-এর জায়গায় 209 করলাম। বাকি বিষয়ে স্টেট ইলেকশন কমিশন করবে, তার ড্রাফট বেরোবে, ক্লেম এন্ড অবজেকশন দেওয়ার সুযোগ জনগণের থাকবে। 2টো অল পার্টি মিটিং হবে এবং তারপরে ফাইনাল পাবলিকেশন অব দি লিস্ট আপনার ওয়ার্ড বেরোবে। কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস বিল পাস করাতে বুধবার বিশেষ অধিবেশন ডেকেছিল সরকার। বিল পেশ করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। আলোচনায় ওঠে পূর্বতন তৃণমূল জামানায় বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রসঙ্গ। উল্লেখ্য, হাওড়ার সঙ্গে বালির সংযুক্তিকরণের পর মাত্র একবার ভোট হয়েছিল। তারপর থেকে এ পর্যন্ত প্রশাসক বসিয়ে কাজ চলছে। এই পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারের উদ্দেশ্যে তোপ দাগেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। তো অরূপবাবু, আপনাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটা হয় ভালো ছিল না। ভোট হলে আপনারা মানুষের ভোটে যাবেন,
তাই জন্য আপনারা ভোটই করতে দেননি। ফলে কি হয়েছে, 15 ফিনান্স কমিশনের যে বছরে যে টাকা 200 কোটি টাকা আজকে হাওয়াইনি, কারণ আপনারা ভোট করতে দেননি বলে। উন্নয়ন ব্যাহত রয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আবার ফিরতে চাইছি। বর্তমান পুরমন্ত্রী তোপের জবাব দেন প্রাক্তন পুরমন্ত্রী। এই সময় এক দফা হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী ওই দফতরের বর্তমান প্রতিমন্ত্রী উমেশ রায়ের সঙ্গে ঠিকাদার বিতণ্ডার ভাইরাল ভিডিওর কথা তুলতেই আপত্তি তোলেন বিজেপি বিধায়ক জিতেন তিওয়ারি। এই নিয়ে ফিরহাদের সঙ্গে কথা কাটাকাটি হয় জিতেনের। তবে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু অসংসদীয় মন্তব্যের অভিযোগে কার্যবিবরণী থেকে ফিরহাদের বক্তব্য বাদ দেওয়ার নির্দেশ দেন। এই বিল নিয়ে যারাই বলছে তারা বিগত সরকারের কে দোষারোপ। আমি বলতে চাই, হ্যাঁ, বালিকে আমরা একসাথে করেছিলাম 15 সালে। এই উদ্দেশ্য নিয়ে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বলে বালির মানুষেরও একই পরিষেবা হাওড়ার সাথে, কিন্তু সেটা সরকারের একার ইচ্ছে করা যায় না। সেইখানে যার কথা করা হয়েছিল তিনি দিদেন হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন 13 থেকে 7 অব্দি যিনি মেয়র ছিলেন। যেটা বারবার করে বলা হচ্ছে তার জন্য এটা করা হয়েছিল। উল্লেখ্য 1980 সালে বিধানসভায় পাস হয়েছিল কলকাতা পুরসভার সংবিধান সংশোধনী বিল। কলকাতা পুরসভা সংশোধনী আসন পুনর্বিন্যাস বিল পাস হওয়ায় এবার আসন বেড়ে হবে 209। বুধবারের আলোচনায় এ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাটপন্থী বর্ষিয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিল নিয়ে জনমত গ্রহণ এবং বিল পুনর্বিবেচনার দাবি জানান। এ ব্যাপারে মুখ খোলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। 144টা সেটা যেটা আপনারা করছেন সেটা বলতে 209টাই নিয়ে যাবেন। সেই জন্য আমি বলতে চাইছি যে তার আগে একবার মানুষের কাছ থেকে একটা মাস অপিনিয়ন নিন, তাদেরকে মতামত দেওয়ার সুযোগ দিন, তারপরে এই বিলটা আবার এই সদনে পেশ করবেন এবং সেটা মাননীয় যে বিল আজকে আনা হয়েছে এই বিলটা স্যার কন্ট্রাডিক্টরি বিল, সেলফ কন্ট্রাডিক্টরি। আপনারা এখানে বলছেন ইলেকশন হবে ওই 48টাতে, বাকিগুলো নমিনেটেড হবে। তাহলে 65 জন নতুন মেম্বার হবে নাকি? এটা তো বোঝা যাচ্ছে না, বিলটা ক্লিয়ার নয়। যদি 144 জন ইলেকশন হয়, ইলেক্টেড হয়, তাহলে বাকি 209 থেকে 144 বাদ দিলে 65 জন থাকে। তারা কি হবে? তাদের ওয়ার্ডগুলো কি কমিশন হবে? তারা কি কাজ করবে? এর কোথাও কিছু লেখা নেই স্যার। আমি তো স্যার এই বিলটাকে পুনর্বিবেচনা করবার জন্য এই বিলে কোথাও কিছু ক্লিয়ার, সেই জন্য আমি এটাকে পুনর্বিবেচনা করার জন্য এবং মানুষের অপিনিয়ন নিয়ে এই বিলটি আনার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যেটা বলছেন যে বিলে ভুল আছে, বিলে কিন্তু কোনো ভুল নেই। সেকেন্ড জিনিসটা শোভনদেব বাবু বললেন মাস ওপিনিয়ন নিয়ে সদনে পেশ করা হবে সংশোধনটি করার জন্য, কিন্তু সংশোধনটি বিধায়ককে বলতে চাই যে আমরাই তো পাবলিক তো আমাদেরই রিপ্রেজেন্ট করছে, তাদের মতামত আমাদের থ্রু দিয়ে এই মহতি সদনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সুতরাং এখানে আবার মাস ওপিনিয়নের কথা আপনি কেন বলছেন? মানে প্রতিটা বিষয় কি মাস ওপিনিয়ন বলে গুলিয়ে দিতে চাইছেন? বিধানসভায় বিল পাস হওয়ার পর আপাতত রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা। রাজ্যপাল স্বাক্ষর করলেই শিলমোহর পড়বে আসন পুনর্বিন্যাসে। উল্লেখ্য কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষের কথা চলতি বছরের ডিসেম্বরে, কিন্তু বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম পদত্যাগ করার পরেই বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। নিউজ টাইম। বড় উদ্যোগ শুভেন্দু অধিকারী সরকারের। নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র ঘোষণা বিধানসভায়। কেন্দ্র চালাতে প্রতি মাসে দেওয়া হবে 30,000 টাকা করে। চলতি অগস্ট মাস থেকে দেওয়া হবে টাকা। অনন্ত বিতর্কে ইতি টেনে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী।
নেতাদের বাপের টাকা তার সঙ্গে অর্গানাইজ করে ওই সময় সব ভারত ব্রিটিশের স্বর্ণটা, ব্রিটিশের স্বর্ণ। স্যার বলছো শোনো, ব্রিটিশের স্বর্ণকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের কুরুচিকর মন্তব্য অস্বস্তিতে ফেলে দিয়েছিল রাজ্য বিজেপি। প্রতিবাদ উঠছিল প্রায় সমস্ত মহল থেকেই। মঙ্গলবার শ্যামবাজারে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্যামেজ কন্ট্রোলে এবার মাস্টার স্ট্রোক শুভেন্দু অধিকারী। দেশনায়ককে সম্মান জানিয়ে বুধবার বিধানসভায় বড় ঘোষণা। তিনি জানিয়েছেন, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পেতে প্রত্যেক বিধানসভায় তৈরি হবে নেতাজির নামে সেবা কেন্দ্র। আর এই কেন্দ্র চালাতে চলতি আগস্ট মাস থেকে প্রতি মাসে দেওয়া হবে 30,000 টাকা করে। তবে এর জন্য কিছু শর্ত মানতে হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শর্ত না মানলে টাকা নয়, বিষয়টি দেখার জন্য বিধানসভার স্পিকারকে দেওয়া হয়েছে ক্ষমতা। এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন, প্রস্তাব বলুন আছেন। স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে, এনশিওর করতে হবে। একটা হচ্ছে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরে, এটা আগস্ট মাস থেকে পাবেন, পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন। এই দুটো শর্ত আপনাদেরকে পালন করতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির। এই ব্যাপারে কোনো অভিযোগ, আমার আপত্তির কথা নেই কিছু। যদি উনি দেন, পরিষেবা করার জন্য কেন্দ্র করে দেন এবং 30,000 টাকা দেবেন বলেছেন, সেটা ঠিক আছে, এ নিয়ে আমার কিছু বলার নেই। নেতাজি সুভাষচন্দ্রের ছবি রাখা নিয়েও আমার কিছু বলার নেই, আপত্তি করছি না আমি এটাতে। নেতাজিকে নিয়ে আজকে যারা বিজেপি করছেন তাদের অনেকের মধ্যেই নানা রকম মতামত আছে। নেতাজি কত বড় দেশপ্রেমিক ছিলেন সেটা নিয়ে যত না তাদের বক্তব্য আছে, নেতাজিও তাদের কাছে সবার কাছে সমানভাবে ওরা গ্রহণ করে না, সাভারকারকে নিয়ে করে। এটা খুবই ভালো প্রস্তাব, ধন্যবাদ জানাই। কারণ প্রত্যেকটা এমএলএ তার নিজের যে কনস্টিটুয়েন্সি, সেখানে মানুষের পরিষেবা দেওয়া, সেখানে মানুষের সমস্যার সমাধান করা, এটার জন্য একটা ফিক্স জায়গা লাগে এবং সেখানে কিছু স্টাফ লাগে। এতদিন এমএলএদের কাছে সেই প্রসাধন ছিল না বা সেই রকম ছিল না, সেই জন্য এইটা করা অত্যন্ত দরকার। সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে নেতাজি সম্পর্কে প্রকাশিত সমস্ত অপমানজনক মন্তব্যের তদন্তের নির্দেশ দেন। তাৎপর্যপূর্ণভাবে নাম না করে অনন্ত মহারাজ সম্পর্কেও কড়া মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত, প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না।
2026 বিধানসভা নির্বাচনে পালাবদলের পর বিজেপির পক্ষ থেকে তাদের জেতা প্রতিটি বিধানসভায় বিধায়ক সেবা কেন্দ্রের কথা ঘোষণা করা হয়েছিল। নন্দীগ্রাম ছাড়া বিজেপির জেতা 207টি আসনে এই কেন্দ্র খোলার সিদ্ধান্ত হয়। কয়েকটি বিধানসভায় ইতিমধ্যেই চালু হয়েছে এই কেন্দ্র। এবার রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রে নেতাজির নামে সেবা কেন্দ্র চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নিউজ টাইম। অন্নপূর্ণা যোজনার আওতায় আরো বেশি সংখ্যক মহিলাদের অন্তর্ভুক্ত করার জন্য নিয়ম শিথিল করল রাজ্য সরকার। গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ির ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল। একইভাবে পুরসভা এলাকায় অন্তর্ভুক্ত করা হলো 50 ডেসিমেলের নিচে জমি থাকা মহিলাদের। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্ব ঘোষণা মতো চলতি মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণার অর্থ ঢুকতে শুরু করবে অ্যাকাউন্টে। পাশাপাশি 25 থেকে 60 বছর বয়সী যেসব মহিলারা এতদিন বিধবা ভাতা এবং অন্নপূর্ণা যোজনা পেতেন, তারা এবার থেকে শুধু অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন। তবে এই ক্ষেত্রে আওতার বাইরে থাকবেন বিশেষভাবে সক্ষমরা। তারা বিশেষভাবে সক্ষম ভাতার পাশাপাশি পাবেন অন্নপূর্ণা অর্থ। একইভাবে পিএম কিষাণ নিধি সম্মান যারা পান, তাদের ক্ষেত্রেও দুটোই চালু থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানানোর জন্য পৃথক পোর্টাল চালু করা হবে এবং এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন, বৈধ হয়েছেন, তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এর পরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখব, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। ঐতিহ্যবাহী একাডেমি অফ ফাইন আর্টসের দেওয়ালের রং নিয়ে লড়াই তুঙ্গে। পালাবদলের সরকার ক্ষমতায় আসার পর একাডেমির দেওয়ালের রং গেরুয়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো শুরু হয় কাজ। এর আপত্তি জানিয়ে এবং একাডেমিকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে নাট্যকর্মীরা নিজেদের উদ্যোগেই গেরুয়ার বদলে একাডেমির দেওয়াল সাদা রং করে। এবার তার পাল্টা দিল রাজ্য বিজেপি। বুধবার ফের গেরুয়া রং করা হয়, আর তাতে হাতে হাত লাগান গেরুয়া শিবিরের 2 বিধায়ক সন্তু পান এবং রুদ্র নির্ঘোষ। তাদের দাবি, প্রথম থেকেই একাডেমির দেওয়ালের রং পোড়া মাটির মতো ছিল, তাই আগের রং ফিরিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে একাডেমি নিয়ে রাজনীতি না করার আর্জি জানিয়েছেন 2 বিধায়ক। মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে আপনাদের এই দ্বিচারিতার জন্য, মিথ্যে কথার জন্য। 34 বছর ধরে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছেন। আমাদের সনাতনী সংস্কার এবং সংস্কৃতির বিরোধিতা করে দুর্গাপুজোর মণ্ডপগুলোর সামনে লাল সাধু বেঁধে আপনারা নাস্তিকতার বই বিক্রি করেছেন, কিন্তু মসজিদ বা গির্জার সামনে সেই বই আপনারা বিক্রি করেন না। আপনাদের দ্বিচারিতা মানুষ জানে। আপনাদের ভারত মাতা কি জয় আপনারা বলেন না, আপনারা দেশের স্বাধীনতা দিবস পালন করেন না। সিপিএম দেশের কোনো স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন তাদের মূর্তিতে মালা দিচ্ছেন, কেউ দেখেছেন? পুরনো
জায়গায় ফিরিয়ে দেওয়া জন্যই আমরা এসেছি। উনি হয়তো যেমন রুদ্রদা বললেন, বিকাশদা চশমা পড়েন তো, পাওয়ারটা একটু ঠিক করে দেখা উচিত, ছবি দেখা উচিত, ছবিতে পরিষ্কার আছে। পোড়ামাটির রং ছিল, ওনাদের পছন্দ নয়, রঙের এত অসুবিধা কেন? বিকাশদাকে জিজ্ঞাসা করুন, যখন প্রকাশ্য রাস্তায় যেসব কাজ করেছিলেন তখন কি করেছিলেন। আরে নিজেকে আয়নায় দেখুক। তৃণমূলের জমানায় ইস্যু হওয়া ওবিসি এ ও ওবিসি বি শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট। এখন থেকে এই শংসাপত্র যাদের কাছে রয়েছে তারা সাধারণ শ্রেণী হিসেবে চিহ্নিত হবে। এর ফলে বহু চাকরি প্রার্থী ও পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়লেন। 2024 সালে কলকাতা হাইকোর্ট 66 সম্প্রদায় বাদ দিয়ে নতুন করে ওবিসি তালিকা তৈরির নির্দেশ দেয়। রাজ্য এরপর সমীক্ষা চালিয়ে নতুন করে একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা নিয়েও অভিযোগ ওঠে, তবে সুপ্রিম কোর্ট সেই তালিকায় কোনো স্থগিতাদেশ দেয়নি। এরপরেই নতুন করে ওবিসি শংসাপত্র ইস্যু শুরু হয়। ওই সমস্ত ওবিসি শংসাপত্রই বাতিল হয়ে গেল হাইকোর্টের রায়। জেনজি বিক্ষোভ নিয়ে আলোচনা রাজীব সরকার, সংসদে বিবৃতি দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের প্রস্তাবের পরেও সংসদে অচলাবস্থা কাটল না। বুধবারও দফায় দফায় বিরোধী বিক্ষোভে অচল সংসদ। লাগাতার বিরোধী বিক্ষোভ হইচইয়ে সংসদের বাদল অধিবেশনের কাজকর্ম প্রায় মুখ থুবড়ে পড়েছে। 15 দিনে সংসদে আলোচনা হয়েছে মাত্র 15 ঘন্টা। জেনজি বিক্ষোভ নিয়ে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির দাবিতে অনড় বিরোধীরা। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, জেনজি বিক্ষোভ নিয়ে আলোচনায় রাজি সরকার। তিনি নিজে সেই বিতর্কে উপস্থিত থাকবেন, আলোচনায় অংশ নেবেন বলেও জানান। पहले तो लापता, भाग गए, भगोड़े हैं, इस प्रकार की भाषा भारत की सार्वजनिक जीवन में और संसदीय जीवन में अभी अभी सुनाई पड़ती है। संसद भवन के अंदर विपक्ष संसद को चलने ही नहीं दे रहा है, दोनों गृहों में, तो कोई जाकर क्या करेगा। सभी प्रकार की चर्चा के लिए हम तैयार हैं। मैं सदन में ही बैठूंगा, सबको सुनूंगा और सब चीजों का जवाब दूंगा। सरकार के पास छुपाने के लिए कुछ नहीं है। স্বরাষ্ট্রমন্ত্রী শর্ত দেন, স্পিকারের কাছে লিখিতভাবে বিরোধীদের জানাতে হবে তারা আলোচনায় থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব উড়িয়ে দেয় কংগ্রেস। ওনার বিবৃতি কেউ শুনতে চায় না। কার নির্দেশে গুলি চলেছিল তা জানাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও জানায় বিরোধী সাংসদরা। We're not interested in him giving us a lecture or a discussion. We are interested in one simple thing. And when I say we, I mean the younger generation of this country. Who shot those students? Who gave the order to shoot those students? Who blinded one of the students? Who shot one of the students in the ear? Who gave the order to beat the students with lathis, with nails? Who gave that order? That order was implemented by the Home Ministry. Delhi Police and RAC are both Home Ministry systems. Did Mr. Amit Shah give this order to shoot our children? Or did he not? If he did, he should resign. জেনজি নিয়ে আলোচনার পাশাপাশি রাম মন্দিরে প্রণামী তহবিল তছরূপ নিয়েও সরব হন প্রিয়াঙ্কা গান্ধী। কেন রাম মন্দির নিয়ে আলোচনা হবে না, প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধী। सबने अपनी आस्था से, अपने दिल से वो पैसे किसी ने, गरीबों ने दिए, इकट्ठे कर के दिए, क्योंकि उनको कहा गया था कि मंदिर के लिए पूरे देश भर से। और भगवान राम में आस्था सिर्फ देश में नहीं है, बाहर भी है, मलेशिया में, इंडोनेशिया में, थाईलैंड में। आप कह रहे हैं कि स्टेट सब्जेक्ट है, अब स्टेट सब्जेक्ट बन गया। जब आपको अभियान चलाना था, जब चुनाव से पहले आपको उसकी राजनीति चलानी थी, तो उस समय प्रदेश का विषय नहीं था, अब प्रदेश का विषय बन गया है। मोदी जी ने खुद उद्घाटन किया, प्रधानमंत्री हैं, प्रदेश के प्रधानमंत्री तो नहीं है ना, देश के हैं, और देश भर से लोग आए वहाँ। नीट प्रश्न फाঁসের ঘটনা সামনে আসার পরে সিজেপির নেতৃত্বে আন্দোলনের নামে জেনজি। যন্তর মন্তরে জেনজির বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ইস্যুতেই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো, যার জেরে প্রায় গোটা বাদল অধিবেশন জুড়েই অচল অবস্থা তৈরি হয়েছে।
নিউজ টাইম। রুক্ষ পুরুলিয়া জমিতে এবার গড়ে উঠবে শিল্প কারখানা। অগস্ট মাসেই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর হাত ধরে। ইস্পাত কারখানা চালু হলে অনেকটাই বদলে যাবে পুরুলিয়ার অর্থনীতি, আশা স্থানীয়দের। বাংলার পশ্চিমাঞ্চলের জমি চাষের উপযোগী নয়। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম বাংলার বাকি অংশের মতো সুজলাং সুফলাং নয়। এতদিনেও বড় কোনো শিল্প গড়ে ওঠেনি এই জেলাগুলিতে। রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকারের হাত ধরে ফিরতে চলেছে শিল্প প্রতিষ্ঠানগুলি। পুরুলিয়ায় তৈরি হচ্ছে ৩৬০০ কোটি টাকার ইস্পাত কারখানা। রঘুনাথপুর এক ব্লকের দুর্মট মৌজায় ১৪৮ একর জমিতে ৩৬০০ কোটি টাকা বিনিয়োগে ইস্পাত কারখানার শিলান্যাস এই মাসেই। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কারখানা ঘিরে গড়ে উঠবে আনুষঙ্গিক অন্যান্য কারখানা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৬০০ কর্মসংস্থান হবে। কারখানায় স্থানীয়দের কর্মসংস্থান হবে। বিগত সরকারের আমলে শিল্পের নামে, পশ্চিমবঙ্গে শিল্প দেওয়ার নামে শুধু ওনারা ভাওতাবাজি করেছেন এবং মানুষকে ঠকিয়েছেন। কিন্তু আমাদের সরকার, বিজেপির সরকার, শিল্পকে স্থাপনা করার জন্যে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। 2000 থেকে প্রায় 10,000 বেকারত্ব এখানে মিটবে। শিক্ষিত যুব সমাজ সবাই এখানে কাজ পাবে, এলাকার মানুষ কাজ পাবে, সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা এখানেই হবে। আমি আজকে এসেছিলাম পরিদর্শনে এখানে। ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকটি শিল্প কারখানা এসেছে। আরও বেশ কিছু বিনিয়োগ রয়েছে পাইপলাইনে। পুরুলিয়ায় ইস্পাত কারখানা নিঃসন্দেহে সেই মানচিত্রে উল্লেখযোগ্য সংযোজন হতে চলেছে। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো